নিয়ন্ত্রণ রেখায় আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। সিন্ধুর এক ফোঁটা পানিও দেয়া হবে না হুঁশিয়ারি দিল্লির। দ্রুত সমাধানের পথ খুঁজে নেয়ার পরামর্শ ট্রাম্পের। একদিনে নিহত আরও 84। উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ নেতানিয়াহু বাহিনীর। ক্রিমিয়া যাবে রাশিয়ার দখলে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। মানতে নারাজ জেলেনস্কি। পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক। এবং ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাচ্ছেন বিশ্ব নেতারা। পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটিতে অন্ত্যেষ্টিক্রিয়া আজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। শনিবার এমন খবর প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এদিকে কাশ্মীর ইস্যুতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা তারা নিজেরাই মিটিয়ে নেবে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে সিন্ধু পানি চুক্তিসহ নানা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়িয়ে চলেছে খোদ ভারত পাকিস্তানি। ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবর, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন, ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে। কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায়, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার তাদের নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি। তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই। শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, এজন্য ব্যবস্থা করছেন তারা। এর আগে ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে, তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে সিন্ধু পানি চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্বব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দ্য হিন্দুর প্রতিবেদনে। তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি, পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়ায় বিশ্বব্যাংককে জানানোর কোনো প্রয়োজন নেই। নাদিম মারজা। ভারত পাকিস্তান উত্তেজনার জেরে বিপাকে পড়েছেন দুই দেশের বাসিন্দারা। ভিসা বাতিলের কারণে অনেকেই ফিরতে পারছেন না নিজ দেশে। এদিকে পানি চুক্তি স্থগিতের ঘোষণায় বিক্ষোভে উত্তাল পাকিস্তান। কূটনৈতিক উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ছে সীমান্ত জুড়ে, বলছেন বিশ্লেষকরা। পাকিস্তানি নাগরিক অক্ষয় কুমার আত্মীয়ের বিয়েতে যাওয়ার জন্য ভারতের ভিসা পেয়েছিলেন 1 মাস আগে, কিন্তু সীমান্তে এসে শুনতে হলো নিষেধাজ্ঞার কথা। কাশ্মীর হামলায় 26 জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে দেশটি। সেই সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত পারাপার। এমন অবস্থায় পাকিস্তানের ওয়াঘা সীমান্ত এলাকায় অপেক্ষমান বহু মানুষ। আমাকে ভারতীয়রা বলেছে, পাকিস্তানের নাগরিকদের ভারতে প্রবেশের কোনো অনুমতি নেই। ভারত সরকারের জারি করা বিজ্ঞপ্তির কারণে আমরা আটকে আছি এবং দেশটিতে প্রবেশ করতে পারছি না। আমার বাবা অসুস্থ থাকায় তাকে দেখতে পাকিস্তান এসেছিলাম। এখন তারা আমাকে ফিরে যেতে দিচ্ছে না। সীমান্ত নিরাপত্তা বাহিনী বলছে গো ব্যাক।
हमारे बच्चे वहीं पे मेरे। এদিকে বৃহস্পতিবার পানি চুক্তি স্থগিতের ঘোষণায় বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। ভারতের পদক্ষেপকে ঘৃণ্য আখ্যা দিয়ে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। পানি, পথ আর ভিসা সবই এখন পরিণত হচ্ছে যুদ্ধের অস্ত্রে। বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ছে সীমান্ত জুড়ে, আর সেই বাস্তবতায় দুই দেশের মাঝখানে থমকে গেছে অসংখ্য মানুষের জীবন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কয়েকদিন আগেও পর্যটকে মুখর থাকা জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগাম এখন শুনশান নগরী। পাহাড়ে নীরবতা যেন আরও ভারী হয়ে উঠেছে 3 দিন আগে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর। ভয়ে এলাকা ছেড়েছেন হাজারো পর্যটক। থমকে গেছে স্থানীয়দের জীবন জীবিকা। সুশৃঙ্খল পাহাড়ি পথ, পেছনে সুন্দর নিসর্গ, কিন্তু এই সৌন্দর্যের মাঝেই ছড়িয়ে আছে আতঙ্কের ছায়া। পর্যটকে মুখর থাকা পেহেলগামে এখন মানুষের দেখা মেলায় ভার। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। মার্চ থেকে মে, বছরের এই সময়টাতে ভূস্বর্গখ্যাত কাশ্মীরে অনুভূত হয় সহনীয় উষ্ণ আবহাওয়া। তবে কয়েকদিন আগের সন্ত্রাসী হামলায় অঞ্চলটিতে এখন বিরাজ করছে আতঙ্ক আর রাজনৈতিক উত্তাপ। এর প্রভাবও পড়েছে পর্যটন খাতে। হামলার পর থেকেই বন্ধ হোটেল, দোকানপাট। রাস্তায় নেই কোনো গন্তব্য প্রত্যাশী মানুষের ভিড়। চারিদিকে শুনশান নীরবতা। মৌসুমের শুরু, অথচ পেহেলগামের ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার মুখে। হামলার আগে এখানে প্রতিদিন ভ্রমণ করতেন কয়েক হাজার পর্যটক। স্থানীয়রা বলছেন এই হামলা শুধু প্রাণহানি নয়, তাদের অর্থনীতির জন্য বড় এক ধাক্কা। সন্ত্রাসী হামলার রেশ এখনও কাটেনি পেহেলগামে। সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতায় থমকে আছে জনপ্রিয় গন্তব্যস্থলটি। পর্যটকহীন পেহেলগাম এখন কেবল কাশ্মীরের আতঙ্ক নয়, মানবিক সংকটেরও প্রতিচ্ছবি। স্থানীয়দের অপেক্ষা তাই চিরচেনা সেই পরিবেশে ফেরার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। অবরুদ্ধ অঞ্চলটিতে একদিনে 84 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত অন্তত 168 জন। গাজার উত্তরে নতুন করে 3টি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইসরায়েলি অবরোধের মুখে আন্তর্জাতিক সংস্থাগুলোর খাদ্য সহায়তা তলানিতে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্যারিসে গাজা সংকট ও দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করেছেন সৌদি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা। উত্তর গাজা ও আল কাসিব এলাকায়ও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও বৃদ্ধসহ অনেকে। পশ্চিম তীরের সালেম এলাকায় নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে 17 বছর বয়সী কিশোর। একই সঙ্গে গাজার উত্তরে নতুন করে 3টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। তবে পাল্টা জবাব দিতে পিছপা হচ্ছে না হামাসও। বেইত হানুনে হামাসের চালানো অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েলি সেনারা। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা জানান, ঘাতক সেনাদের লক্ষ্য করে পরিকল্পিত অ্যাম্বুশ চালিয়েছে যোদ্ধারা। এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার দারাজ এলাকায় একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের একটি দলকে লক্ষ্য করা হয়েছে। একই সঙ্গে আল কুদস ব্রিগেড জানিয়েছে, গাজা শহরের পূর্বাংশে আল মুন্তর পাহাড়ে অবস্থিত ইসরায়েলি বাহিনী ও যানবাহন লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্যারিসে গাজা সংকট ও দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করেছেন সৌদি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী জুনে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগেই জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পরমাণু কর্মসূচি নিয়ে আজ 3য় দফায় আলোচনা বসবে যুক্তরাষ্ট্র ইরান। বাস্তবসম্মত খসড়া তৈরি লক্ষ্য, বলছে তেহরান। চুক্তি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি ঘটলে ক্রিমিয়া রাশিয়ার দখলে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মার্কিনদের এই প্রস্তাবে রাজি নন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে যুদ্ধবিরতি বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘন্টার গোপন বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি মস্কোর। এর মধ্যে অব্যাহত রয়েছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা।
পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে দেশ দুটি। এমনকি সংঘাত বন্ধে দ্রুত ইতিবাচক ফলাফল মিলবে বলেও দাবি করেন তিনি। তবে যুদ্ধ বন্ধ হলে বেশ কিছু অঞ্চল ইউক্রেনের হাতছাড়া হবে, বিশেষ করে ক্রিমিয়ার দখল ফেরত পাবে না ইউক্রেন বলে মন্তব্য করেন ট্রাম্প। শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 11 বছর আগে বারাক ওবামার শাসনামলে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। তখন ইউক্রেন কোনো প্রতিবাদ করেনি, এমনকি একটা গুলিও চালায়নি। এখন তারা দাবি করছে সেই অঞ্চলের মালিকানা ফেরত পাওয়ার। আমার ধারণা এমন কিছু করা খুব একটা সম্ভব হবে না। তবে ক্রিমিয়ার মালিকানা আদায় বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, জোর করে ক্রিমিয়ার দখল নিয়েছিল রাশিয়া। এই মুহূর্তে অস্ত্র দিয়ে তা পুনরুদ্ধার সম্ভব না হলেও বৈশ্বিকভাবে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে অঞ্চলটি তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত। অস্থায়ীভাবে দখল করা ইউক্রেনীয় অঞ্চলের মালিকানা আইনত ইউক্রেনেরই হওয়া উচিত। অন্য কোনো দেশের অধিকার আমরা মানব না। আন্তর্জাতিক এবং ইউক্রেনীয় আইন অনুযায়ী আমাদের দাবি যুক্তিযুক্ত। এদিকে মস্কোয় চতুর্থবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। 3 ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ এবং বিনিয়োগ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ। বৈঠক শেষে উশাকভ জানান, এই আলোচনায় রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। সরাসরি ইউক্রেন রাশিয়া আলোচনার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে এই বৈঠকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 2:45 বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আজ পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ডক্টর ইউনূস সহ 100টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। পোপ ফ্রান্সিসকোর শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে ভ্যাটিকান সিটি এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই হাজার হাজার মানুষ ভ্যাটিকানের দিকে ছুটে আসতে দেখা যায়। এদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় বেলা 2:42 রাজধানী রোমে অবতরণ করেন এবং তিনি ইতিমধ্যেই ভ্যাটিকান সিটিতে এসে পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যেই রাজধানী রোমে আসতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজপরিবারের সদস্যরা এখানে আসবেন। আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে এখানে শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাকে সান্তা মারিয়া মাজ্জরের গির্জায় দাফন করা হবে। এটা ছিল তার শেষ ইচ্ছা। ধারণা করা হচ্ছে 2.5 থেকে 3 লাখ মানুষ উপস্থিত হবে এই সান্তা মারিয়া মাজ্জরের পাশাপাশি এই সেন্ট পিটার্স বাসিলিকার প্রাঙ্গণে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসীর নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ, এই প্রশ্নই এখন সবার মনে। শিগগিরই নতুন পোপ নির্বাচনের জন্য শুরু হবে ঐতিহ্যবাহী প্রক্রিয়া কনক্লেভ। ভ্যাটিকানে কার্ডিনালরা সমবেত হয়ে নির্ধারণ করবেন ক্যাথলিক চার্চের 267তম ধর্মগুরু। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিক বিশ্বাসীদের মাঝে শোকের ছায়া। শনিবার সেন্ট পিটার স্কয়ারে তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর 9 দিনের শোক পালনের মধ্য দিয়ে শুরু হবে নতুন পোপ নির্বাচনের ঐতিহ্যবাহী প্রক্রিয়া, যা কনক্লেভ নামে পরিচিত। 135 জন কার্ডিনাল একত্রিত হবেন নতুন পোপ নির্বাচনের জন্য। প্রতি পোপের মৃত্যুর পর কনক্লেভ আয়োজন ক্যাথলিক চার্চের একটি ঐতিহ্য। এটি শুরু হয় সিস্টিন চ্যাপেলে, যেখানে কার্ডিনালরা গোপনীয়তার শপথ নেন। এক্সট্রা অমনেস ঘোষণার মাধ্যমে বাইরের সকলকে বের করে দিয়ে দরজা বন্ধ করা হয়। এরপর দুপুর ও বিকেলে 2টি করে প্রতিদিন 4টি করে ভোট হয়। নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কার্ডিনালদের 2/3 ভোট পেতে হবে। ভোটের পর চিমনির ধোঁয়ার রং দেখে সিদ্ধান্তের অগ্রগতি জানানো হয়। কালো ধোঁয়া মানে সিদ্ধান্ত হয়নি, আর সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন।
পোপ নির্বাচিত হওয়ার পর নির্বাচিত ব্যক্তি যদি সম্মত হন তখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন কিনা। সম্মতি জানালে তিনি হবেন ক্যাথলিক চার্চের 267তম ধর্মগুরু। তাকে একটি নতুন নাম দেওয়া হবে যেটি হবে তার পোপ নাম। এরপর তিনি প্রথমবার জনসমক্ষে আসবেন সেন্ট পিটার্স ব্যাসিলিকা বারান্দায়, আর উচ্চারিত হবে সেই ঐতিহাসিক ঘোষণা হাবেমুস পাপাম, যার অর্থ হলো আমরা পেয়েছি আমাদের পোপ। বিশ্বের কোটি কোটি ক্যাথলিকদের জন্য পোপ শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং এক বিশ্বাসের প্রতীক। নতুন পোপের নেতৃত্বে ক্যাথলিক চার্চের ভবিষ্যতের পথ চলা শুরু হবে। তার নির্বাচনের মাধ্যমে পোপ ফ্রান্সিসের উত্তরাধিকার এবং চার্চের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারিত হবে। নতুন পোপের নেতৃত্বে কিভাবে পথ চলবে ভ্যাটিকান ও ক্যাথলিক বিশ্ব, সেটি এখন সকলের প্রতীক্ষার বিষয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পারমাণবিক চুক্তি বিষয়ে তৃতীয় দফায় আলোচনায় বসতে চলেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। আজ ওমানে হতে চলেছে এই বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এবারের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে পরমাণু কর্মসূচি বিষয়ে বাস্তবসম্মত ও পরিমার্জিত চুক্তির খসড়া তৈরি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চুক্তি স্বাক্ষর না হলে ভয়াবহ পরিণতি ভোগ করবে তেহরান। মার্কিনদের সঙ্গে পরমাণু চুক্তি কিংবা সামরিক বোঝাপড়া, ইরানের সামনে এই দুটি পথই খোলা রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তেহরানের পরমাণু কর্মসূচিতে চিরকালের জন্য ইতি টানতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র ও তার দোসর ইসরায়েল। তবে মার্কিন প্রশাসনের সঙ্গে দু দফা আলোচনা হলেও চুক্তির বিষয়ে এখনো কোনো বোঝাপড়ায় পৌঁছায়নি তেহরান ও ওয়াশিংটন। এবার তৃতীয়বারের মতো আলোচনায় বসতে যাচ্ছে দেশ দুটি। শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় হতে চলেছে এই পরোক্ষ বৈঠক। এর মধ্যেই মাসকাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও কূটনীতিকদের একটি দল। এবারের বৈঠকের মূল লক্ষ্য 2015 সালের ইরান পরমাণু চুক্তির পরিবর্তে বাস্তবসম্মত ও পরিমার্জিত নতুন চুক্তির খসড়া তৈরি বলে জানিয়েছেন আরাকচি। ইরানি মুখপাত্র বাঘাই বলেন, এই আলোচনায় ইরানের ওপর থেকে অমানবিক ও বেআইনি নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়ার প্রস্তাব উত্থাপন করবেন তারা। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার নিয়ে এক চুলো পেছাবেন না তারা। বিশ্লেষকদের মতে ইরান এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তাদের ইউরেনিয়াম মজুদের মাত্রা অস্ত্র সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। এই অবস্থায় চুক্তি না হলে সামরিক সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসনও। আমি মনে করি ইরান বিষয়ে আমরা বেশ কিছুটা এগিয়েছি। তাদের কাছে শুধুমাত্র দুটি বিকল্প আছে, যার মধ্যে একটি মোটেও শুভ নয়। তবে যদি চুক্তি সফল হয় তবে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে, এটা আমি নিশ্চিত করতে পারি। এই অবস্থায় হোয়াইট হাউস বলছে এই সপ্তাহেই বড় সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। তবে ইরান স্পষ্ট করে বলেছে, ন্যায্য ও বাস্তবসম্মত চুক্তি ছাড়া আপোষ হবে না। মাসকাটের আলোচনায় ঠিক করবে যুক্তরাষ্ট্র ও ইরান এই সংঘর্ষ এড়াতে পারবে কিনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সৌদি আরবকে $100 বিলিয়ন অস্ত্র চুক্তির প্রস্তাব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক 6 কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আগামী মে মাসে ট্রাম্পের সৌদি আরব সফরের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে। এমনকি এই সফরেই চুক্তি সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ট্রাম্পের নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। নিরাপত্তা সহযোগিতা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। আর তাই সৌদি আরবের প্রতিরক্ষা চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র চেষ্টা অব্যাহত রাখবে বলে জানা গেছে। এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের দাবানল। পুড়ে গেছে 15,000 একরের বেশি বনভূমি। প্রাকৃতিকভাবে নয়, মানুষের ভুলের কারণেই দাবানলের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। আগামী সপ্তাহে আগুন পুরোপুরি নেভানোর আশা প্রকাশ করেছেন তারা। এদিকে কোনো প্রাণহানি ছাড়াই নেভানো হয়েছে ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন শহরগুলোর দাবানল। বেশ কয়েকদিন ধরে আগ্রাসী দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ওশান কাউন্টির বনাঞ্চল। ছাই হয়ে গেছে 15,000 একরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে দমকল কর্মীরা। 2007 সালের পর এটি নিউ জার্সির ইতিহাসে সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে ধ্বংস হয়েছে বহু বাণিজ্যিক স্থাপনা।
তবে চলমান দাবানল কোনো প্রাকৃতিক ঘটনা নয় বলে জানিয়েছে নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস। তাদের দাবি, বনফায়ার করার পর জোসেফ ক্লিং নামের 19 বছর বয়সী একজন তা ভালোভাবে নেভায়নি। এর থেকেই সৃষ্টি হয় বিধ্বংসী দাবানল। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওয়ারটাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের বিশ্বাস এই অগ্নিসংযোগের পেছনে উনি দায়ী। আইন অনুযায়ী তার বিচার করা হবে। নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস জানিয়েছে এরই মধ্যে 50% আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে দ্রুতই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হতে পারে বলে জানিয়েছে তারা। এদিকে আগুন লাগার 30 ঘন্টা পর স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন শহরগুলোর দাবানল নেভানো হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল কর্মী। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে নিশ্চিত করেছে তারা। মৌসুমী সাথী, তীব্র খরায় ভুগছে মেক্সিকোর উত্তরাঞ্চল। এতে চরম বিপাকে পড়েছেন খামারিরা। শুকিয়ে গেছে জলাধার, পানির অভাবে মরে যাচ্ছে গবাদি পশু। তার ওপর মরার ওপর খরার ঘা যুক্তরাষ্ট্রের সঙ্গে পানি চুক্তি। অঙ্গরাজ্যটিতে মেক্সিকোর পানি সরবরাহের কথা থাকলেও দেশটি নিজেই ভুগছে পানি সংকটে। গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন খামারিরা। চিহুয়াহুয়ার হুলিমেস অঞ্চলে রাস্তার পাশে পড়ে আছে মৃত গরু। কয়েক মাস ধরে টানা খরায় মরে গেছে একের পর এক পশু। কেউ কেউ বিক্রি করে দিচ্ছেন গরু, কেউ আবার পাহাড় থেকে নামিয়ে এনে শেষ চেষ্টা করছেন বাঁচানোর। আমার এক সময় 70টা গরু ছিল, এখন হাতে গোনা কয়েকটা আছে। কিছু মরেছে, কিছু বিক্রি করেছি পানির অভাবে। ওদের খাবার নেই, পানি নেই, এভাবে আর কত বাঁচবে? বিক্রির বাজারেও ধস, কারণ শুকিয়ে গেছে চারণভূমি, আর ক্রেতারাও এখন কেবল পানির খোঁজে। খরায় শুকিয়ে গেছে প্রাণের জলাধার লা বকিলা বাঁধ। এই জলেই নির্ভর করত গোটা এলাকা। গবাদি পশুর খাবার নেই, পানির অভাবে লালন পালন করাও হচ্ছে কষ্টকর। শুধু পশু নয়, মানুষও বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে। খালি ট্যাঙ্ক, শুকিয়ে যাওয়া হ্রদ, ফেটে যাওয়া মাটি, সব মিলে পুরো অঞ্চলেই এক বিষণ্ণ নীরবতা। এর মধ্যেই মরার ওপর খাড়ার ঘা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা। 1944 সালের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকোর পানি সরবরাহের কথা থাকলেও খরায় সে পথবন্ধ। ট্রাম্প প্রশাসন হুমকি দিচ্ছে পানি না দিলে শুল্ক আরোপ করা হবে, একই সঙ্গে দেয়া হবে বাণিজ্যিক নিষেধাজ্ঞা। টেক্সাসের কৃষকরাও অভিযোগ তুলেছেন পানির অভাবে উৎপাদন বিপর্যস্ত হচ্ছে। এদিকে মেক্সিকো বলছে চুক্তি রক্ষা নয়, এখন নিজেদের টিকে থাকাই মূল চ্যালেঞ্জের। রাইসা জান্নাত, সময় সংবাদ। থাইল্যান্ডে পুলিশের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন 6 জন। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় হুয়াহুনি সাগরের কাছে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় প্যারাশুট প্রশিক্ষণ প্রস্তুতির অংশ হিসেবে বিমানটি উড়ছিল। হঠাৎ তীর থেকে 100 মিটার দূরে সাগরে আছড়ে পড়ে বিমানটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 5 জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে হাসপাতালে ভর্তি করলে পরে তিনিও মারা যান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক সময়, বাংলাদেশে বিনিয়োগ করতে চান ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিনিয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে চান তারা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে নতুনভাবে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নিজ দেশের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চান তারা। ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি দল যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার আবিদে ইসলামের সঙ্গে মত বিনিময় করে এই কথা জানান। নারী উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশি পণ্যের ভালো বাজার রয়েছে ব্রিটেনেও। পাটজাত পণ্য, শাড়ি, কারুশিল্প বেশ জনপ্রিয়। তাই বিনিয়োগের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে তারা আগ্রহী। যদি উইমেনের শক্তিটা যে আছে ওটা যদি কাজে লাগাতে পারি, দ্যাট উইল বি very beneficial for Bangladeshi economy. আর আমি ব্রিটিশ বাংলাদেশি হিসেবে অবশ্যই আমার ভালোবাসার জায়গা থেকে আমার ফার্স্ট চয়েস থাকবে বাংলাদেশে কাজ করার, বাংলাদেশকে নিয়ে কাজ করার। যারা কুটির শিল্প করে, গ্রামে গঞ্জে ছোট ছোট জিনিস বানায়, মাটির জিনিস, বাঁশের জিনিস, আমি এগুলো এখানে মার্কেটিং করতে চাই। আমাদের জন্য যদি হাই কমিশনটা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়, তাহলে আমরা অনেকগুলো ইস্যুজ আমরা হাই কমিশনের থ্রুতে
দিতে পারি এবং আশা করব যে বাংলাদেশ হাই কমিশন যেন আমাদেরকে এই জিনিসটা ফ্যাসিলিটেট করে দেয়। ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নে ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন হাই কমিশনার আবিদা ইসলাম। যাদের সাথে কথা বললাম ওনাদের প্রত্যেকেরই দেখলাম তারা বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসেন, বাংলাদেশের কথা ভাবেন এবং অনেকের তো ব্যবসায়ী রয়েছে সেখানে, যেটা আগেও বললাম আমি। তো আমার মনে হয় যে যেহেতু তাদের প্রচণ্ড ভালোবাসা আছে বাংলাদেশ সম্পর্কে, সুতরাং যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবে এবং আমার মনে হয় ওনারা এগিয়ে আসবেন এবং ইতিবাচক সাড়া দেবেন। বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সরকারি সহযোগিতা চান ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বর্ণাঢ্য আয়োজনে স্বৈরশাসন থেকে স্বাধীনতা ও প্রতিষ্ঠার 51 বছর উদযাপন করল পর্তুগাল। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশটিতে চলা 3 দিনের শোকের মধ্যেই ঐতিহাসিক 25 এপ্রিল উদযাপনে রাস্তায় নেমে আসেন লাখো জনতা। কার্নেশন ফুল দিয়ে সেই বিপ্লবের সেনাদের স্মরণ করেন তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্তুগিজ ভাষায় দিয়া দে লিবারদাদ বা স্বাধীনতা দিবস উদযাপনে শুক্রবার পর্তুগালের রাস্তায় রাস্তায় জনতার ঢল। 1974 সালের 25 এপ্রিল সাধারণ নাগরিকদের সমর্থনে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 41 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায় পর্তুগালে। সেই থেকেই নানা আয়োজনে প্রতিবছর দিনটি পালন করে আসছে পর্তুগিজরা। নানা স্লোগান আর সঙ্গীতে বিপ্লবের বীরদের স্মরণ করেন তারা। প্রতীক হিসেবে লাল রঙের কার্নেশন ফুল নিয়ে র্যালিতে যোগ দেন সাধারণ মানুষ। সবার হাতে হাতে ছিল স্বাধীনতার প্রতীক লাল ক্রাবো ফুল, এমনকি নারীদের খোপাতেও ছিল এ প্রতীক। বিপ্লবে অংশ নেয়া সৈনিকরাও অংশ নেন লিসবনের এভিনিদা লিবারদাদের ঐতিহাসিক র্যালিতে। নানা সামাজিক ও রাজনৈতিক দলের ব্যানারে অংশ নেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। দিনটির আদর্শকে ধারণ করে মানবিক দেশ হিসেবে পর্তুগালকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। 51 বছর পরেও আজকের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হয়েছে, গণতন্ত্র ও উন্নয়নের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাক স্বাধীনতা সহ আজকের সব মৌলিক অধিকারের নিশ্চিতের যাত্রা শুরু হয়েছিল 1974 সালের 25 এপ্রিল বিজয়ের মধ্য দিয়ে। 1974 সালের এই 25 এপ্রিলের কারণেই আমাদের অধিকারগুলো, পর্তুগিজদের অধিকারগুলো যেমন প্রতিষ্ঠিত হয়েছে, অভিবাসীদের অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরাও যুক্ত হয়েছি পর্তুগিজদের এই অনন্য দিনটিতে উদযাপন করার জন্য। রাজধানী লিসবন ছাড়াও দেশটির ছোট বড় সব শহরেই যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে দিবসটি। আজকের এই দিনেই সশস্ত্র কিন্তু রক্তপাতহীন বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছিল পর্তুগাল। সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছিল আজকের এই দিন থেকেই। সামনের দিনগুলোতেও পর্তুগালের এই গণতান্ত্রিক ও মানবিক ধারা অব্যাহত থাকবে, এমনটাই আশা আজকের এই র্যালিতে অংশ নেওয়া প্রত্যেক পর্তুগিজের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধে নিহত, আহত ও অংশগ্রহণকারীদের সম্মানে পালিত হলো এনজ্যাক দিবস। দেশ সেবায় নিয়োজিত সামরিক বাহিনীর সব সদস্যদের সম্মানে প্রতি বছর 25 এপ্রিল দিনটি পালিত হয়। বিস্তারিত অস্ট্রেলিয়া থেকে সহকর্মী এস.এম. আমিনুল রুবেলের রিপোর্টে। এনজেক দিবস উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের বার্ষিক কুচকাওয়াজে সম্মান জানাতে অস্ট্রেলিয়ার সিডনির মহাসড়কে হাজার হাজার মানুষের ঢল। যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পালিত হয়েছে এনজেক দিবস। এদিন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন, ফ্রান্স ও ভারতের সামরিক বাহিনীর মিত্র হিসেবে অংশ নেয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সম্মিলিত সামরিক বাহিনীকে এনজেক নামে সম্মানিত করা হয়। একই দিনে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে বিশেষ সম্মান প্রদর্শনের সঙ্গে এনজেক স্মৃতি দিবস পালিত হয়। সূর্যোদয়ের পর থেকেই নিউজিল্যান্ড সামরিক বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ দেখতে রাস্তার পাশে জড়ো হন হাজারো মানুষ। 1915 সালের 25 এপ্রিল এনজেক সেনারা তুরস্কের উপকূলে অবতরণ করে শত্রুপক্ষ সম্মিলিত জার্মান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এ যুদ্ধে প্রাণ হারান 8000 অস্ট্রেলীয় সেনা।
অন্যদিকে অস্ট্রেলিয়ার মিত্রবাহিনীর 1,30,000 সৈন্য নিহত হন। প্রতি বছর রাষ্ট্রীয় দিবস হিসেবে 25শে এপ্রিল যুদ্ধ, সংঘাত ও শান্তিরক্ষা অভিযানে সেবা প্রদানকারী এবং জীবনদান করা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডবাসীর ত্যাগকে স্মরণ করা হয় অ্যানজেক দিবসে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়। চোখ ধাঁধানো রঙের সরীসৃপ একসময় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গর্ব ছিল। আজ সেগুলো বিলুপ্তির পথে। পাচারের হওয়া থেকে স্পেনে উদ্ধার হওয়া 8 ফিজিয়ান ইগুয়ানা বর্তমানে ঠাঁই পেয়েছে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায়। ফিজি, স্পেন আর যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এই 8 ইগুয়ানা পেয়েছে নতুন ঠিকানা, যেখানে একদিন ছিল এদের রাজত্ব। 2017 সালে স্পেনে উদ্ধার করা হয় 600-র বেশি অবৈধভাবে পাচার হওয়া সরীসৃপ। সেখানেই ছিল এই 8 বিরল ফিজিয়ান ইগুয়ানা। পাচারকারীদের হাত থেকে উদ্ধারের 8 বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষমেশ তারা পৌঁছায় যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায়। তাদের স্পেনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এখানে সতর্কতার অংশ হিসেবে আরও কিছু টেস্ট করাতে হবে। তারা কোয়ারেন্টাইনে থাকবে 30 থেকে 60 দিন পর্যন্ত। এই সময় তাদের রক্ত, স্বাস্থ্য রেকর্ড সহ সবকিছু পর্যবেক্ষণ করা হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা জিনগত পরীক্ষা করব। প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল স্পেনেই, তবে সান দিয়েগোতে পৌঁছেই এদের রাখা হয় কোয়ারেন্টিনে। মার্চে চলে আরেক দফা শারীরিক পরীক্ষা আর জিনগত বিশ্লেষণ। তাদের ভবিষ্যৎ প্রজনন ক্ষমতা নিরূপণ করা এবং বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় এই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। 90-এর দশক থেকেই ফিজিয়ান ইগুয়ানা সংরক্ষণে কাজ করছে সান দিয়েগো চিড়িয়াখানা। এর মধ্যে 100-র বেশি বাচ্চা ফোটাতে সফল হয়েছে তাদের প্রজনন কর্মসূচি। যুক্তরাষ্ট্রে আজ যে কটি ফিজিয়ান ইগুয়ানা আছে সবকটির শিকড় সান দিয়েগোতেই রয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। আফ্রিকার প্রাচীনতম জাতীয় উদ্যান বিরুঙ্গা পার্ক শতবর্ষে পা দিচ্ছে এই উদ্যান। সেই উপলক্ষে যুদ্ধ বিধ্বস্ত কঙ্গোর পাহাড়ি জনপদে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত এই পার্ককে বাঁচাতে শুরু হয়েছে ব্যতিক্রমী সংরক্ষণ প্রচেষ্টা, যেখানে চকলেট চাষ করে জীবিকা যাপন করছেন কৃষকেরা, এবং সেই চকলেট দিয়ে গরিলা শেপে তৈরি হচ্ছে চকলেট গরিলা। চকলেটের গন্ধে ভরে উঠেছে কঙ্গোর উত্তর কিভু প্রদেশ। যুদ্ধ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর বন ধ্বংসের মধ্যেও নতুন আশার গল্প লিখছে এই কারখানা। 25,000 কর্মীর হাতে তৈরি চকলেট গরিলা যাচ্ছে ইউরোপের বাজারে, বিশেষ করে বেলজিয়ামে। আর এই গরিলা আকৃতির চকলেটটি শুধু সুস্বাদু নয়, বরং বন সংরক্ষণের এক প্রতীক। পার্কের আশেপাশে গড়ে ওঠা কোকো খামার থেকে সংগ্রহ করা হয় চকলেটের কাঁচামাল। স্থানীয় কৃষকরা জানান এই কোকো এখন তার পরিবার চালানোর একমাত্র ভরসা। অন্যদিকে চকলেট তৈরির মূল কারিগর রোজার মারোরা জানান নিরাপত্তা সংকট ও প্রশিক্ষিত জনবলের অভাবে এগিয়ে যাওয়া কঠিন হলেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কোকোর টাকাতেই ছেলে মেয়েদের স্কুলে পাঠাই, খাওয়াই, চিকিৎসা করাই, কিন্তু আমরা নিজেরা এই চকলেট খাই না, কখনো দেখিও নি। উৎপাদনের জন্য কাঁচামাল আনাই ঝুঁকিপূর্ণ, আবার দক্ষ লোক পাওয়াও বড় চ্যালেঞ্জ। তাই আমাদের নিজস্ব কর্মীদের প্রশিক্ষণ দিতে হয়। বন না কেটে, পশু শিকার না করে বিকল্প আয়ের উৎস হিসেবে চকলেট তৈরির এই ব্যবসা যেন প্রতিরোধ ও প্রত্যয়ের প্রতীক। সংঘাতময় বাস্তবতার মাঝে প্রকৃতিকে রক্ষার এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিয়ন্ত্রণ রেখায় আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, সিন্ধুর এক ফোঁটা পানিও দেয়া হবে না, হুঁশিয়ারি দিল্লির। দ্রুত সমাধানের পথ খুঁজে নেয়ার পরামর্শ ট্রাম্পের। একদিনে নিহত আরও 84। উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ নেতানিয়াহু বাহিনীর। এবং ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাচ্ছেন বিশ্ব নেতারা। পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটিতে অন্ত্যেষ্টিক্রিয়া আজ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।